ওয়েলকাম ব্যাক গাইজ। আজকে সোমালিদির সাথে কনভারসেশনের এটা আমাদের 4th এবং দ্য লাস্ট পার্ট। এই পর্বটাই আমাদের কাছে সব থেকে সেন্সিটিভ এবং সব থেকে ইম্পর্টেন্ট ছিল, তাই এই পর্বটাকে সবার লাস্টে রাখা হয়েছে। মূলত আমরা আলোচনা করেছি একজন ধর্ষকের মানসিকতা নিয়ে এবং যিনি ভিকটিম তিনি কিভাবে সেই ঘটনাটার সাথে ডিল করতে পারেন এবং ঘটনাটি ঘটার পর আবার কি করে নিজের কনফিডেন্সটা রিগেইন করতে পারেন এবং সমাজে আবার আগের মতোই মাথা তুলে বাঁচতে পারেন। সোমালি থেকে এটাও জানতে পেরেছি যে 5 জনের মধ্যে 4 জন মহিলা জীবনে কোনো না কোনো সময় অ্যাবিউজের শিকার হন। তো আশা করি এই ভিডিওটা থেকে আমরা নতুন কিছু জানতে পারবো এবং যদি ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে নিজেদের জেনুইন ফিডব্যাক জানান এবং লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন দেখতে থাকি। আমি একটা সিনেমা দেখেছিলাম, শেষ করেছি না। আমি একটা রিসেন্টলি সিনেমা দেখেছি, সিরফ এক বান্দা কাফি হ্যায়, সেটা পুরোটাই পক্সোর উপরে। ওকে। তো হয়তো ওই সিনেমাটা না দেখলে আমারও পক্সো সম্পর্কে সেরকম কোনো জ্ঞান থাকতো না। তুমি যেহেতু এই প্রসঙ্গটা তুললে তাই বলছি, সবাইকে রেকমেন্ডেশন দিচ্ছি যে এই বইটা একবার দেখুক। অবশ্যই। শুধু এই বইটা দেখেই পক্সো সম্পর্কে জানতে হবে সেটা নয়, তারা বিভিন্ন সোর্সেস থেকে তারা জানতেই পারে, বাট মানে মেক ইট শিওর যে আমরা এই ব্যাপারটার সম্পর্কে অ্যাটলিস্ট অ্যাওয়্যার থাকি। আমাদের জীবনে ঘটতেই হবে তারপরে সেই ব্যাপারটা নিয়ে আমরা পড়াশোনা করে সেটা জানবো, তার তো কোনো মানে নেই। ঠিক, এটা আমাদের জীবনের সাথে জড়িত একটা ব্যাপার। তো আশা করি এই ভিডিওটা দেখে কিছু লোক যদি এই ব্যাপারটা নিয়েও কিছু ঘেটে দেখে তাও ভালো হবে। তো পডকাস্টের এটাই আমি শেষ কোয়েশ্চেন হিসাবে রাখতে চাইছি। আর আমার কাছে এই কোয়েশ্চেনটাই সব থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ওকে। যেরকমভাবে চাইল্ড অ্যাবিউজ নিয়ে আমরা কথা বললাম, সেরকমভাবে যখন সেটা একটা বয়সের পরে গিয়ে হয় তখন ওটাকে আমরা চাইল্ড অ্যাবিউজ হিসাবে টার্ম করি না। তখন সেই ব্যাপারটা মানে সব থেকে মানে কি বলবো, সব থেকে বাজে ক্রাইমের মধ্যে ওটাই পড়ে যায়। হয়তো খুনের থেকেও বেশি যদি বড় কিছু ক্রাইম আমাদের কনস্টিটিউশনে বা আমাদের সমাজে মেনে নেওয়া হয়ে থাকে সেটা হচ্ছে গিয়ে রেপ। ওকে, এখানে আমার কোয়েশ্চেনের দুটো পার্ট। এক হচ্ছে গিয়ে যেই ক্রাইমটা কমিট করছে সে কি মানসিকভাবে অসুস্থ, বা তার কি মাথায় আসছে এরকম জিনিসটা করার। আর যার প্রতি, ইনফ্যাক্ট আমি 3টে কোয়েশ্চেন করব, যার প্রতি এই ক্রাইমটা হচ্ছে সে নিজের বলতে গেলে সব কিছু হারিয়ে ফেলছে। মানে বিশেষ করে যদি এটা মেয়েদের প্রতি সেইটা হয়ে থাকে, যেটা সংখ্যা গরিষ্ঠ, যেটাই আমরা দেখে আসছি, সে নিজের কনফিডেন্স, একটা মানে সামাজিক পিকচার, সে নিজের আত্মসম্মান সব কিছু হারিয়ে ফেলছে। সে কি করে রিকভার করতে পারে? থার্ড কোয়েশ্চেন ইজ দ্যাট যারা এই ঘটনার সাথে কোনোভাবেই রিলেটেড নয় তারা কি করে রিয়্যাক্ট করছে যে যে অ্যাবিউজড তাকেও কখনো কখনো দেখছি দোষারোপ করা হচ্ছে, তার সেই অ্যাকসেপ্টেন্সটা যেটা এতদিন ধরে ছিল সেটাই আর থাকছে না। এই ব্যাপারটা নিয়ে যদি আমাকে কিছু বলো। শুনতে শুনতে মনে হচ্ছিল যে আবারও আমি ওই কথাটাই তোমাকে বলবো যে তুমি যখন একটা রেপের ঘটনা ভাবছো, ট্রিগার ওয়ার্নিং বলে রাখলাম, যারা হয়তো শুনছেন এই পর্যায় থেকে একটু ভেবে বুঝে সাপোর্ট নিয়ে, ইমোশনাল সাপোর্ট নিয়ে তারপর শুনুন। তোমার কাছে রেপ ঘটনাটা কেমন? মানে হাউ ডু ইউ সি ইট হ্যাপেনিং? মানে ইটস অ্যান মেন্টাল ইমেজারি, রাইট? এরমভাবে হয়ে থাকতে পারে। হাউ ডাজ দ্যাট লুক লাইক? কেমন
ছবিটা কেমন, কি কি দেখছো, কি কি ভাবছো যে এইটার পরে এটা হয়তো ঘটেছে, এই ঘটেছে বা এইভাবে হয়েছে, হোয়াট ডু ইউ সি? ব্যাপারটা ফার্স্ট অফ অল হয়েছে উইদাউট কনসেন্ট, সেই কারণে আমরা এটাকে রেপ হিসাবে চিহ্নিত করছি। এবার উইদাউট কনসেন্ট মানেই সেটা ফোর্সফুল। কনসেন্ট ইন্টেন্ট তুমি যাই বলো, ইট ওয়াজ নট ইন্টেনশনাল, ইট ওয়াজ ফোর্সফুল। থার্ডলি, ইট ইজ পেনফুল মেন্টালি অ্যাজ ওয়েল অ্যাজ ফিজিক্যালি। অ্যান্ড ফোর্থ পয়েন্ট হচ্ছে গিয়ে, তুমি যেই জিনিসটা আমরা ঘনিষ্ঠতা হিসাবে বুঝি, সেটা কখনোই আমার মানে আমি সবসময় চাইবো সেটা আমার ভালোবাসার মানুষের সাথে হোক, কারণ এটা আমার মনেই হয়েছে যে আমি তার সঙ্গে আগে শারীরিকভাবে যুক্ত হচ্ছি, মানে স্বচ্ছন্দ হই। হতে গেলে তার আগে তার সঙ্গে আমাকে মানসিকভাবে স্বচ্ছন্দ হতে হবে। সেটাই যখন হচ্ছে না, মানে যখন ফার্স্ট ক্রাইটেরিয়াটাই ফুলফিল হচ্ছে না, তখন সেকেন্ড ক্রাইটেরিয়ার কোনো জায়গাই নেই আমার কাছে। আমি এটা হতে দিতে পারি না। পুরোপুরি আমার সাথে যেটা হয়েছে এটা একটা অন্যায়, অপরাধ। ফার্স্ট ইন্টেন্ট, কনসেন্ট, সেকেন্ড পেন, থার্ড ইজ ফোর্সফুল। ফোর্সফুল অ্যান্ড বিল্ড আপের কথা বলছো তুমি, যেটা একটা ঘটনা যেটা আস্তে আস্তে বিল্ড আপ করে তারপরে ঘটে। তোমার থেকে আমি যখন ডিসক্রিপশন চাইলাম, সি হাউ ইউ হ্যাভ নট গটেন ইন টু দ্য ফিজিক্যাল ভায়োলেন্স পার্ট, সি হাউ অ্যাজ অ্যান অডিয়েন্স why are we resisting that part? Because rape might not be painful physically. রেপের ডেফিনেশনই এটা, যে কোনো বস্তু অথবা মেল প্রাইভেট পার্ট ক্যান বি ইনসার্টেড ইন্টু, আন্ডার ল, আ ফিমেলস অরিফিস ওপেনিং, দ্যাট ক্যান বি মাউথ, দ্যাট ক্যান বি এনি আদার অরিফিস। তো টেকনিক্যালি আমি একটা পেনও একটা মেয়ের যদি মুখে ঢুকিয়ে দিই ফোর্সফুলি, ইফ আ ফিমেল ডাজ টু অ্যানাদার ফিমেল, দ্যাট ইজ অলসো রেপ। Okay. But the thing is how painful that is. আমি এই কথাটা কেন বললাম? টু ক্ল্যারিফাই দি আইডিয়া অফ রেপ দ্যাট উই ডোন্ট গেট ইন টু। আমাদের কনসিয়াস অ্যাওয়ারনেস সারাক্ষণ রেজিস্ট করছে দি আইডিয়া অফ ফিজিক্যাল ভায়োলেন্স উইথ রেপ, উইথ রাদার সে সেক্সুয়াল ইন্টারকোর্স, পেনিস অ্যান্ড ভেজাইনা ইন্টারকোর্স। ওকে, আমরা ওটা রেজিস্ট করছি কারণ ওটার সাথে আমাদের একটা ইন্টিমেসির ধারণা, আবারও ফ্যামিলি অ্যান্ড দ্য রাইটস ওভার দ্য অ্যাক্ট ইমপ্লাইড হয়ে যাচ্ছে। ফলে আমরা ওই গোপনীয়তাটার মধ্যেই আমরা ঢুকতে চাইছি না অ্যাজ অ্যান অডিয়েন্স। সো ইট ইজ নট ইভেন গেটিং ক্লিয়ার ইন আওয়ার মাইন্ড হোয়াট এক্স্যাক্টলি ইজ রেপ। ওই যে পেনটা ঢোকাচ্ছি, আঙুলও ঢোকাতে পারি, it doesn't involve our private parts as well. Correct. What it involves is the gender roles. Right? তো আমি কেন এই জায়গাটা যাই এই আলোচনার মধ্যে, কারণ আমরা জানি না আমাদের রেজিস্ট্যান্সটা কিসের এগেনস্টে হচ্ছে। তাহলে আমি যদি নাই জানি what exactly happened or what exactly is called a rape, then how do I resist a rape? As a society, then প্রশ্নটা চলে আসে, তাহলে কিসের প্রতি আমাদের এতটা কন্টেম্প্ট, এতটা ডিসগাস্ট আসছে, এতটা বিরক্তি, এতটা একটা অসহনীয় রাগ, তাহলে কার এগেনস্টে আসছে? সো হোয়াট ইজ সো পেইনফুল? honor is violated, body boundary is violated. সেটা তো আমরা সারাক্ষণ কারো না করে করছি, বডি বাউন্ডারি ভায়োলেট হয় না? বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে কারো একটা গায়ে বেশি ঘেসে গেলাম, সে বলে এত কাছে কেন এসেছি, দূরে সরে দাঁড়া। মেয়েরাও শুনি আমরা,
ছেলেরাও শুনি, হ্যাঁ বেশি গায়ে ঘেসে, ও গায়ে পড়ে কথা বলে। উই আর ভায়োলেটিং আর বাউন্ডারিজ এভরি ডে। হোয়াট ইন্টেলস। এবার আমরা যখন চিন্তা করি রেপের কথা, আমরা ভাবছি যে আচ্ছা ভাজাইনাল ইন্টারকোর্স যখন চিন্তা করছি, তুমি বুঝতে পারছো হয়তো আমি কোন দিকে যাচ্ছি। ইট টেকস আস টু দ্যাট প্রোডাকশন অফ দ্য অ্যাক্ট উইচ ইজ টেকনিক্যালি আ বেবি, মেবি অর মে নট বি। তাহলে অনার ইজ গেটিং ইনভলভড ইন ইট। কি ইনভলভ হয়ে যাচ্ছে দেখো, বাচ্চাটাকে কে মানুষ করবে তাহলে? আমি তাহলে এমন কারোর বাচ্চা নিচ্ছি যে যাকে আমি চিনতাম না, বা যাকে আমি চিনতাম কিন্তু আমি ওর বাচ্চা চাই না। দিস অলসো কামস ইন। যখনই এটা চলে আসছে তখনই তোমাকে মানতে হবে যে আমি আমার বরের থেকেও বাচ্চা নাও চাইতে পারি, রাইট? আমি বাচ্চা নাই চাইতে পারি। কারেক্ট। নাও সি হাউ ডু উই ডিফাইন কনসেন্ট দেন? ইটস অ্যান অ্যাবস্ট্র্যাক্ট আইডিয়া। হাউ ডু ইভেন, এটা না আমাদের ডেফিনেটলি বলে দেওয়ার মতন আমার মনে হয় এখনও সেই জায়গায় আমরা আসিনি, এখনও সেই অ্যাওয়ারনেসে আসিনি। আমাদের কনস্ট্যান্ট রিফ্লেক্ট করতে হবে হোয়াট ডু উই সি অ্যাজ কনসেন্ট। বিকজ আমি কোনো একটি ছেলের সাথে বেড়াতে গেছি, আমার তার সাথে থাকতে ভালো লাগছে, হতেই পারে সেও হয়তো মনে করছে যে বুঝতে পারছে যে হ্যাঁ এই মেয়েটা আমার সাথে থাকতে ভালো লাগছে ওর। ডাজ দ্যাট এন্টেল মি wanting to have unprotected sex? Does that mean me wanting to have a violent interaction with somebody? Now, what counts as violence in that situation? আমাদের BDSM community বলবে যে no, this is something we want part of our sexual life. इसके बिना नहीं होगा. You know, and that also involves consent. And to some extent আমার মনে হয় যে আমাদের ওই কমিউনিটির থেকে শেখা উচিত what consent is, because they sign papers before engaging with each other, যে এই লেভেল অবধি আমার ভায়োলেন্স যেতে পারে, এর বেশি তুমি যাবে না। বাট দিস ইজ হোয়াট আর সাইনস আর, যে ব্যথা করছে এই লেভেল অবধি ব্যথা করলে আমি বলবো না দিস ইজ ভেরি ডেঞ্জারাস, প্লিজ নো। অ্যান্ড উই হ্যাভ টু, অ্যাজ দ্য পার্টনার উই হ্যাভ টু অ্যাকনলেজ দ্যাট। তাহলে ওখানে ওরা ভীষণভাবে মেটেরিয়ালাইজ করেছে ওই কমিউনিটি যে হোয়াট কনসেন্ট ইজ। এটা একটা ধরন কনসেন্টের নেওয়ার। তাহলে আমরা অ্যাজ আ নর্ম্যাটিভ হেটেরোনর্ম্যাটিভ সোসাইটি, স্ট্রেট হেটেরোনর্ম্যাটিভ সোসাইটির পার্ট হিসেবে হাউ ডু উই সি কনসেন্ট, রাইট? এখন আমার ভীষণ যেটা মনে হয় বা ঘটনা যেটা, এক তো শুধু রেপ, হুইচ ইজ হোয়াট, যে একটা ইন্টারকোর্স হয়েছে, যে কোনো রকমের ইন্টারকোর্স সেটা হতে পারে, তার সাথে ফিজিক্যাল পেন অ্যাফ্লিক্ট হয়েছে, ফিজিক্যাল পেন দেওয়া হয়েছে। কীরকম? কেটে ছড়ে গেছে, তার হাড় ভেঙে গেছে। নির্ভয়ার যেখানে যে ঘটনাটা ঘটেছিল, আমি জানি না তুমি শুনেছো কি না, দ্য লেভেল অফ ভায়োলেন্স দ্যাট ইজ, নাও দেখো একটা ইন্টারকোর্স থেকে সেটা কিন্তু ম্যাগনিটিউডে বেড়ে যাচ্ছে। নাও অনলি আ রেপ, এবার আমি যদি রেপ বলতে ওইটাই বুঝি, দ্যাট উইল বি রং। একদম। তাহলে আমি যখন কাউকে রেপ হিসেবেও আইডেন্টিফাই করছি, আমি কি ভায়োলেন্সটা দেখতে চাইছি, নাকি আমি দেখতে চাইছি কনসেন্ট? বোথ অফ দিস থিংস কাম ইনটু কনসিডারেশন। আমি কেন এবার একটা জায়গা আমার মনে হয় না বললেই নয়, সেটা হচ্ছে চাইল্ড অ্যাবিউজের ক্ষেত্রে। যেহেতু তুমি রেশটা টানলে, সেহেতু বলছি যে চাইল্ড অ্যাবিউজের ক্ষেত্রে আর একটা অ্যাডাল্ট মানুষের ক্ষেত্রে ডিফারেন্সটা কোথায় হয়ে যাচ্ছে। একজন বাচ্চা সে না বুঝে ওটাকে নিচ্ছে, সো দ্যাট ইজ আ, কী বলবো, ওটা ওর ইম্যাচিওরিটির কারণে ওর কাছে আরও কনফিউজিং। কিন্তু একটা সামওয়্যার ইট ইজ ডিফারেন্ট, ইজ দ্যাট ওই মানুষটা যত বড় হচ্ছে, ওই অ্যাবিউজটা, ওই অ্যাসল্টটা তার পরিচিতির পার্ট হয়ে 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 সে বড় হচ্ছে। দ্যাট পারসন নোজ দ্যাট ভায়োলেন্স ইজ নর্মাল অ্যান্ড দিস ক্যান হ্যাপেন, অ্যান্ড সে সেইভাবেই তার পরিচিতিটাকে গড়ে উঠছে। কিন্তু একজন অ্যাডাল্ট মানুষের যদি 30 বছর বয়সে রেপ হয়, 35-40 বছর বয়সে রেপ হয়, তার পরিচিতিটা অলরেডি তৈরি হয়ে গেছে, ক্রিস্টালাইজ করে গেছে, দিস ইজ হোয়াট আই অ্যাম। ভায়োলেশনটা আরও বেড়ে যায় যখন আমরা একটা, মানে
একটা বাড়ি তৈরি হতে হতে তুমি র্যান্ডম ওটাকে ভায়োলেট করলে, ওটা আবার বিল্ড হবে। হয়তো ওই জিনিসটাকে নিয়ে বিল্ড হচ্ছে, ওই ভায়োলেশনটা ওই দেখা যাচ্ছে বাড়িটার মধ্যে যেখানে ক্ষত আছে, কিন্তু একটা বাড়ি, পূর্ণ বাড়ি, সেটা সংসার আছে, সেখানে জিনিসপত্র আছে, সেটাকে তুমি ভাঙছো। Now see how the violence is different and how devastating that violence is. আমি বাড়ির উদাহরণ আরও টানলাম এই কারণে যে বাড়িতে ওই একটা মানুষ থাকে না, ওই অনেকগুলো মানুষ থাকে একসাথে। ওই বাড়িটা পাড়াটারও অঙ্গ। তাহলে শুধুমাত্র ওই মানুষটার ভায়োলেন্স হয়নি, ওই কমিউনিটির উপরও ভায়োলেন্স হয়েছে। দ্যাট ইজ ওয়াই রেপ ইজ অলসো আ স্ট্র্যাটেজি অফ ওয়ার। বাট ব্যক্তি রাজনীতির ক্ষেত্রে জানতে গেলেও দেখতে পাবো যে হ্যাঁ, ভায়োলেন্স, এই রেপ ইজ অলসো আ পার্ট অফ দ্য পার্সোনাল পলিটিক্যাল ওয়ার। আমি একটা কথা বলেছি, তুই শুনিসনি কেন? তুই নিজেকে কি মনে করিস? সোডমির ক্ষেত্রে যেটা হয়, পার্টিকুলারলি রেফার করব না, কারণ বেশ কিছু ঘটনা এরকম উঠে এসেছে না, যেখানে প্রিজন সিস্টেমে যে ধরনের ভায়োলেন্স হচ্ছে, সোডমি which is a part of prison violence, which is a part of the war violence, which is কোথাও মেনশন করে না স্পষ্টভাবে। খুব কম টেক্সট, খুব কম যুদ্ধ সম্পর্কিত গল্পে তুমি পাবে যেখানে বলছেন যে একটা যুদ্ধে সে একজন পুরুষ, মেয়েলি পুরুষ, সে যদি ধরা পড়ে তাহলে তার উপর কী অত্যাচার হতে পারে। খুব কম পাবে তুমি সেটা। তাহলে দ্যাট ভায়োলেন্স ডাজন্ট কাম আউট অফ আ সেক্সুয়াল নিড. Sexual need is a layer of that. But what is more is the violence towards the community, the prejudice against the community. একজন মাইনরিটি এর উপরে যখন আমি সডমি করছি, তখন আমি তার সেক্সুয়ালিটিকে নিচু করার জন্য তার সাথে আমি সেক্সুয়াল অ্যাক্টে এনগেজ হচ্ছি, তাকে আমার অ্যাট্রাকটিভ লাগছে বলে না। I want to devalue your private part. I want to devalue your womb. তোমার জরায়ু, তোমার বুককে আমি নোংরা করার জন্য এই অ্যাক্টটা করছি। সো তুমি যে বলছো যে করছে, সে কি ইন্টেনশনালি করছে? সে কি অসুস্থ? তাহলে কি আমরা সমাজকে অসুস্থ বলবো না ওয়ারকে অসুস্থ বলবো? তাহলে ওয়ারকে অসুস্থ বলতে গেলে তো আমাদের গোটা সিস্টেমটাকে অসুস্থ বলতে হয়, কারণ ওয়ারে এই ঘটনাগুলো কারা ঘটাচ্ছে? আমার তোমার বাড়ির লোকেরাই তো ঘটাচ্ছে। আমার তোমার বাড়ির লোক থেকেই তো আর্মিতে যাচ্ছে। তাহলে আমরা তো সবাই আলোর নিচে চলে এলাম। ইট ইজ এ পার্ট অফ ভায়োলেন্স। যেখানে তুমি প্রচুর গল্প শুনবে, যেখানে একজন অল্টারনেট সেক্সুয়াল ওরিয়েন্টেশনের কোনো মানুষকে স্ট্রেট বানানোর জন্য কারোর সাথে শোয়ানো হয়েছে, সেটা তো পরিবার করাচ্ছে, রাইট? স্টেট করায় তো। যখন কোথাও কোনো একটা জায়গার অথরিটি সে ক্ষমতাকে ক্ষমতা বলে মনে করে, অ্যান্ড পাওয়ার করাপ্টস, তো সে তো তারও তো স্ট্র্যাটেজি এখানে এসে ঠেকে। অপমান করার একটা স্ট্র্যাটেজিও তো রেপ। ফলে ইনফ্লিক্টেড ডেফিনেটলি কমিউনিটিও ইনফ্লিক্টেড হচ্ছে উইথ দ্যাট সেম পেন। এক তো কনসেন্টের কথা বললাম, যেখানে কনসেন্ট ডিফাইনিং ইজ ভেরি ডিফিকাল্ট। ওই দুটো মানুষের মধ্যে ওই মুহূর্তে কী হয়েছিল তুমি জানো না, আমি জানি না, ওখানে যারা ছিল শুধু তারা জানে। অ্যান্ড নাও দ্যাট ইট হ্যাজ অলরেডি হ্যাপেন্ড, উই হ্যাভ অনলি আ রেসিডিউ অফ হোয়াট হ্যাপেন্ড। এবার আমাদের অ্যাকাউন্টেবিলিটি ডেভেলপ করতে হবে যে আমরা ওটাকে কিভাবে দেখব। আমাদের দেখতেও শিখতে হচ্ছে, তাহলে আমাদের ব্যক্তি রাজনীতিও শিখতে হচ্ছে। তাহলে পার্সোনাল ইজ ভেরি মাচ পলিটিক্যাল। তাহলে আমাদের ব্যক্তি রাজনীতিও শিখতে হচ্ছে যে আমি খুব মজার, টিনেজ বয়সে ছেলেরা হয়তো বাড়িতে দিদি বা বোন আছে, মারপিট করতে হলে তারা ছেলেরা কিন্তু জানে কোন জায়গায় মারলে মেয়ে দিদি আর বোন আর রেসপন্ড করবে না, বা লজ্জা পেয়ে ঘরে চলে যাবে, আর মারপিট হবে না, জানে কিন্তু সে।
আমাদের অল্প বয়সের কনভারসেশনে ভাই বন্ধুরা সবাই কিন্তু এই ধরনের কথা মাঝে 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 খাঁজে খাঁজে ঢুকে আছে, কমেন্ট শুনলেই বোঝা যায়। তার মানে আমরা কিন্তু জানি, আমাদের মতো করে আমরা জানি। ফলে ব্যক্তি রাজনীতিটাও আমাদের বুঝতে শিখতে হবে। আমরা মনে করি জেন্ডার পলিটিক্স শুধুমাত্র শুরু হয় মানে করে শুধু অ্যাডাল্টরা, না, একটা 5-6 বছরের 7 বছরের মেয়েও কিন্তু ভীষণ অ্যাওয়্যার যে আংটি ছেলেরা পরে না, মানে ওই রকম সুন্দর দেখতে আংটি বা একটা বালা ছেলের হাতে ছেলেরা পরবে না। ও কী করে জানে? ও কিন্তু জেন্ডার পলিটিক্স সম্পর্কে অ্যাওয়্যার। তাহলে ওই বয়স থেকেই আমি জেন্ডার পলিটিক্সও শিখে যাচ্ছি, জেন্ডার্ড ভায়োলেন্সও শিখে যাচ্ছি, কাকে কিভাবে মারতে হবে আমি জানি। তাহলে সমাজের মধ্যে ওই শিক্ষাটা আছে, তাহলে আমাদের আর কি ডেভেলপ করা যেতে পারে? আমরা অ্যাকাউন্টেবিলিটি ডেভেলপ করতে পারি। এবার আসি আরেকটা লেয়ারে। রেপ হয়েছে, ভায়োলেন্স হয়নি, আমার রেপ হয়েছে, রেপ ইজ ওয়ান পার্ট অফ দ্য ভায়োলেন্স। ফিজিক্যালি আমি অসুস্থ হইনি ঘটনাটার থেকে, জাস্ট রেপ হয়েছে, আমি চিৎকার করেছি, কেঁদেছি, সরিয়ে দিয়েছি, সে সরে গেছে, বাট অ্যাক্ট হ্যাজ হ্যাপেন্ড। তাহলে আমি অ্যাজ আ ভিকটিম, যখন আমি নিজেকে ভিকটিম হিসেবে দেখছি, তাহলে আমার সব কিছু ধসে যাচ্ছে কেন? এটা আমাদেরকেও, আমাদের সমাজকেও জিজ্ঞেস করতে হবে। সব কিছু কী করে ধসে গেল? তাহলে কি এক্স্যাক্টলি ধসলো যে আমার সব কিছু ধসে যাচ্ছে? তাহলে আমি রেপ থেকে আমি ফিজিক্যাল ভায়োলেন্সটা সরিয়ে দিলাম, পড়ে রইলো কি হাতে? আমার স্টিগমা। স্টিগমাটা আমি কিভাবে ডিল করব? হাউ ডু উই ডিল উইথ দ্য ফ্যাক্ট দ্যাট মাই প্রাইভেট পাথ হ্যাজ বিন অ্যাক্সেসড বাই সামবডি এলস, যেহেতু আমি ভায়োলেন্সটা সরিয়ে রেখেছি। এবার অ্যাক্সেসের জায়গায় আবার আমরা বাউন্ডারির কাছে চলে আসবো। তাহলে আমার বাউন্ডারিটা কতটা শক্ত যে যেটা ভাঙতে গেলে আমার, যেটা সামান্য একটা ঠোকা মারলে আমার গোটা পৃথিবীটা ভেঙে পড়ে যাচ্ছে। কেন ভাঙছে? অ্যাজ আ পার্টনার আমি যদি জানি আমার পার্টনার, সেটা প্রেমিক হতে পারে, প্রেমিকা হতে পারেন, যিনি নন বাইনারি সেরকম একটা মানুষ হতে পারেন, আমার পার্টনার যদি আমি দেখি যে দে হ্যাড বিন ভায়োলেটেড, why do I feel that my world has been devastated? Why? Their world has been devastated. I should provide care for that person. Correct. I'm empathetic. আমার সেক্সুয়াল লাইফে তো অন্য কেউ, মানে ভয়েরিজম তো হচ্ছে না যে আমি আমার একটা অন্য কেউ দেখে ফেলেছে, আমার তো ওই মানুষটার শরীরের উপরও কোনো অধিকার নেই। যখন আমি বলছি যে না তাহলে তো আমার সাথেও তো অন্যায় হয়ে গেল, তাহলে তো আমাকে এটা ভাবতে হচ্ছে যে তাহলে কি ওর শরীরের উপরে, ওর যৌন চাহিদাগুলোর উপরেও আমার হাত ছিল? মানে আমি কি তাহলে ওর জরায়ুর উপরে সাইনবোর্ড লাগিয়েছিলাম? আমি কি ওর শরীরের উপরে সাইনবোর্ড লাগিয়েছিলাম যে যা বাবা, যখন আমি সই করেছি বিয়ের জন্য তখন কি আমি তোমার শরীরটার উপর একটা সাইনবোর্ড চিপকে দিয়েছি যে ও এটা তো আমার না? তো তাহলে তো আমি কেয়ার করতেই পারি। কারেক্ট। তাহলে আমি আমার বন্ধুকে যেমন জড়িয়ে নিতে পারি যে আচ্ছা কিছু হয়েছে, তাকেও তো জড়িয়ে নিতে পারি। একটা সমাজ হিসেবে আমাদের চিন্তা করার বিষয়। একটা কেস শুনেছিলাম আমি, এক্স্যাক্ট ডিটেলস তো বলতে পারবো না কেসটা, তবে উড়িষ্যার একটা ঘটনা ঘটেছিল। কোনো একজন ফরেনার এসেছিলেন, বিচে ওনার গ্যাং রেপ হয়, এবং কোথায় শুনেছিলাম সেটাও আমার মনে পড়ছে না। তো কোর্টে যখন প্রডিউস করা হয় ওনার কেসটা, তখন উনি বলেন যে নো, আই এম এগেনস্ট যে এটা রেপ হিসেবে বা এটাকে ভায়োলেন্ট একটা ক্রাইম হিসেবে দেখতে আমি নারাজ, কারণ আমার শরীরে এটার পর কোনো এফেক্ট পড়েনি। আমার ঠিক আছে করেছে, আপনারা লয়ের পার্ট হিসেবে আপনারা যা ক্ষতি করতে, আমার মানসিক কোনো এফেক্ট পড়েনি। আই অ্যাকনলেজ দিস অ্যাজ রেপ, বাট এটার জন্য আমি ডেভাস্টেটেড হয়ে পড়িনি। আমি জানি আমার পরিচিতি এখন অক্ষুণ্ণ আছে। একটা ঘটনা ঘটেছে, আধ ঘন্টার জন্য হয়েছে, 1 ঘন্টার জন্য হয়েছে, আমার সাথে কোনো ফিজিক্যাল ভায়োলেন্স করেনি, আমি অসুস্থ হয়ে পড়িনি, বা হয়তো পড়েছি সেইটুকুর জন্য, ওই ফিজিক্যাল ভায়োলেন্সটার জন্য ওদেরকে চার্জ করুন, ওই ঘটনাটার জন্য আমার উপর কোনো এফেক্ট পড়েনি। এটা কিন্তু মানে রিমার্কেবল একটা ঘটনা ফর আ মরালি কনস্ট্রিক্টেড জাতি অ্যাজ ইন্ডিয়ানস, মানে অ্যাজ উই আর।
অ্যাজ আর মানে আমরা তো ভীষণ কি বলি ওটাকে, শব্দটা মাথায় আসছে না, আমরা তো মানে কি বলে রক্ষণশীল একটা সমাজ, আমরা ঢেকে ঢুকে রাখতে পছন্দ করি, ফলে তা আমাদের কাছে না ওই ভায়োলেন্সটা ম্যাগনিফাইড হয়ে যায়। ওটা অ্যাক্সেস শুধু থাকে না, আর ওটা অ্যাক্সেস টু দ্য ইনসাইড স্পেস, অ্যাক্সেস টু দ্য ওম্ব, অ্যাক্সেস টু মাই ফিউচার হয়ে যায়, যে আরেকটা মানুষ এসে আমার ভবিষ্যতের উপরে হাত মেরে চলে গেছে। এটা যতটা না শরীরের উপরে, যতটা না মানসিক হচ্ছে, তার কারণ অনেক বেশি ওই স্টিগমাটা, যে আমার অধিকার ছিল, আমারও তো অধিকার ছিল, মানে আমার মেয়ের উপরে কী করে এটা হলো, বা আমার মেয়ের উপরে এইটা হয়ে গেল, বাট আদার আমার মেয়ের সাথে এটা হয়েছে, আচ্ছা নাও হোয়াট ডু আই ডু? This violence exists in society because we are all part of this society. আমি আমার পার্টনারকে কখনো হয়তো উইদাউট কনসেন্ট আই হ্যাভ পুশড দেম টু আ সেক্সুয়াল অ্যাক্টিভিটি, আই এম অ্যাওয়্যার অফ দ্যাট। ওরা চাইছিল না, বাট আমি তো তোকে কত ভালোবাসি বল না, আমি তো তোকে ভালোবাসি বলেই করছি না, আমি তো পর নই না, তাহলে I have done that, society does that, this is a social evil, so now what do I do? আমি কি করে ওদেরকে সাহায্য করতে পারি যে যে করেছে তাদেরকে শাস্তি পাওয়ানোর জন্য? আর আমি কি করে খেয়াল রাখতে পারি আমার আশেপাশের মানুষজন আর ভেরি মাচ অ্যাওয়্যার দ্যাট দিস মাইট হ্যাপেন, অ্যান্ড ইফ হ্যাপেন্স হোয়াট ডু আই ডু? অ্যান্ড প্রিভেন্টিভ কেয়ারের কথা চলে আসে সেখানে, প্রিভেনশনের কথা চলে আসে, যে হোয়াট ডু আই ডু টু প্রিভেন্ট ইট বাই নট ব্লেমিং দ্য পার্সন। আচ্ছা, উল্টো দিকের মানুষটা তো এক্সিস্ট করে রে বাবা, অবশ্যই। যে বাচ্চা ছেলেটার সাথে সোডোমি হয়েছে, সেই বাচ্চাটা তো আর খুব খারাপভাবে বলতে ইচ্ছে করছে না, দে আর নট প্রেজেন্টিং দেমসেলভস অ্যাজ কি চলো, দেন ওয়াই ডিড দ্যাট হ্যাপেন? একটা স্কুলের টিচার করছে, বা একটা মানে ভীষণ, অনেক সময় এরকম হয় না, ছোটো বাচ্চারা পাড়াতে ঘুরে বেড়াচ্ছে, কোনো একজন র্যান্ডম কাকু বা পিসেমশাই যিনি বাড়িতে আসেন, বাবা মার সাথে কথাবার্তা বলেন, তিনি ভদ্র, তিনি নিয়ে গেলেন কোথাও একটা এবং বললেন যে চল একটা খেলা দেখাবো, সে তো প্রেজেন্ট করছে না নিজেকে। তাহলে এই খেলাগুলো যদি এক্সিস্ট করে, তাহলে এই খেলাগুলো বাচ্চাদেরও জানা দরকার। ঠিক যেমন আমরা বলি যে আচ্ছা এই পলিসি এক্সিস্ট করে, তাহলে পলিসিগুলো তোমাদের জানা দরকার। তাহলে এই ঘটনাগুলো যদি স্বাভাবিক হয়, তাহলে সেটা কিভাবে ঘটতে পারে, ঘটার আগে তুমি কি করতে পারো, ঘটার পরে তুমি কি করতে পারো, সেসব কিছুই আমাদের জানা দরকার। তাহলে ঘটে গেছে মানে ওই ভয়টা পাওয়াটা, আমার মনে হয় এই অ্যাওয়ারনেসটা যত বাড়বে, উইচ ইজ আই থিঙ্ক ইজ ইনক্রিজিং, আদারওয়াইজ আমি তো সমাজেরই পার্ট, আমি যখন জানি তখন আরও 5টা মানুষ জানে, উইচ ইজ ইনক্রিজিং নাও দিস অ্যাওয়ারনেস। যত বাড়বে তত ওই ডেভাস্টেটিং ফিয়ারটা কমে যাবে, এবং আমার মনে হয় সাপোর্টিভ কেয়ার, ফার্স্ট এড, লং টাইম থেরাপি, এটা খুব ভালো বই আছে, 1 Night in Paris বলে, আমি রাইটারের নাম ভুলে গেছি, আমার মনে থাকে না রাইটারদের নাম খুব একটা, মানে ইট ইজ ভেরি ব্যাড হ্যাবিট, বাট 1 Night in Paris-এ যিনি রাইটার, তিনি ক্যানাডার অধিবাসী সম্ভবত, ফিলোসফি নিয়ে পড়াশোনা করতেন, কলেজ লাইফে ব্যাকপ্যাকিং করে বেরিয়ে পড়েছিলেন ইউরোপে, প্যারিসে একটা দিন খুব অদ্ভুতভাবে তার উপর 2 পিরিয়ডে রেপ হয়, ভয়ঙ্কর রেপ হয় একই দিনে, এবং খুব আনএক্সপেক্টেড একটা সিচুয়েশনে হয়। ওনার জার্নিটা নিয়ে 1 Night in Paris লেখা, এবং রিমার্কেবল, আমার মনে হয় বইটার প্রথম চ্যাপ্টারটা পড়া ভীষণ ডিফিকাল্ট, যেখানে উনি রেপটাকে ডিসক্লোজ করছেন, এক্স্যাক্টলি হোয়াট ইজ হ্যাপেনিং আফটার হোয়াট, ইউনো, ট্রিগার ওয়ার্নিং যারা শুনবেন বা যারা পড়বেন আর কি, ওই ভায়োলেন্ট অ্যাক্টগুলো হয়তো মেন্টালি এনগেজ করতেও অসুবিধে হতে পারে, কিন্তু ইটস ভেরি ইম্পর্ট্যান্ট ফর আস টু নো এক্স্যাক্টলি হাউ ইট হ্যাপেন্স, এক্স্যাক্টলি একটা মেল আর একটা ফিমেলের মধ্যে যখন ঘটনাটা ঘটছে, একজন মেল যখন একজন ফিমেলকে ভায়োলেন্ট অ্যাক্টের মধ্যে নিয়ে পুশ করছেন, হোয়াট ডিফারেন্স ইজ দ্য ফিজিক্যাল পাওয়ার অফ দ্য ম্যান। ওই যে একটা মানুষ দেয়ালে ধরছে, বা ওই যে একটা ফোর্স ভীষণ পরিমাণে আসছে, ফিমেল বডির ওই ফোর্সটাকে নেওয়ার ক্ষমতা অনেক কম, ফলে ওখানেই সে প্রথম দফা চিত। সে যে ওটা, এই জন্যই বলা হয় ছোটো থেকে ক্যারাটে শেখাও,
শুধু ক্যারাটে না, বিষয়টা ফিটনেসের, বিষয়টা কুইকনেসের অলসো। বাট হোয়াট এক্স্যাক্টলি হ্যাপেন্স, আমি কেন বলছি এরকম সবগুলো না, এগুলো সিঙ্গল স্টোরি হয়ে যাবে, সব অল্টারনেট স্টোরি, ডমিনেন্ট স্টোরি, মানে আমরা সিঙ্গেল একটা গল্পের মধ্যে ঢুকতে পারবো না। যার ফলে আমি বলছি যে ওই বইটার মধ্যে ওই যে গ্রাফিক ডেসক্রিপশন আছে, ওটা যখন আমরা পড়বো আমাদের একটা ছবি তৈরি হওয়া দরকার যে হোয়াট এক্স্যাক্টলি হ্যাপেন্স, যাতে আমাদের অনারের যে মিথটা ওটা খানিকটা কমে। কারেক্ট। যে ইটস বিয়ন্ড ইয়োর অনার, ইটস দ্য ফিজিক্যাল ভায়োলেন্স অফ দ্য পার্সন দেমসেলভস। ওদের ওই পুরো তৈরি সংসারটা ভাঙছে, ভেঙে গেছে, ছাদটা ভেঙে দিয়েছে, বর্ষা আসছে। তাহলে ওই শুধু ঘটনাটাই কিন্তু তার ডেভাস্টেটিং নয়। আমি যখন বলছি ছাদটা ভেঙে গেছে, বর্ষাটা আসছে, বর্ষাটা ইজ অলসো আ ক্যারেক্টার ইন দ্যাট ডেভাস্টেশন। বাড়িতে আরও যা যা থাকে, ওখানে একটা ফ্রিজ থাকলে, ওখানে একটা এসি থাকলে, ওটার কিন্তু ড্যামেজ আরও বেশি। তাহলে আমাদের ওই অনারের ওই ওই কী বলে অ্যাপ্লায়েন্সগুলোর ভারটাও কমাতে হবে তো, যদি আমরা জানি যে হ্যাঁ এটা ভায়োলেন্সটা হতে পারে, যে কারণে যে যে দেশে ভূমিকম্প বেশি হয় সেই দেশের আর্কিটেকচার অন্যরকম। দ্যাটস হাউ উই বিল্ড আওয়ার সোসাইটি, দ্যাটস হাউ উই হ্যাভ টু প্ল্যান আওয়ার সোসাইটি, রিফ্লেক্ট যে কীভাবে আমরা আলাদা করতে পারি। সেই জন্যই হয়তো ওই মহিলাটি, উড়িষ্যার মহিলাটি কোর্টে দাঁড়িয়ে বলতে পেরেছিল যে না, আমার অনার হ্যাম্পার হয়নি। অ্যাবসলিউটলি। আমি অনারটা তো সবার আগে নিজের কাছে, তারপরে তো তুমি অন্যদের থেকে জানবে তোমার কি হয়তো কতটা ম্যাটার করে, সবার আগে তো নিজের কাছে। অ্যাবসলিউটলি। উনি তো দাঁড়িয়ে বলতে পেরেছিলেন যে না, আমার অনারটা হ্যাম্পার হয়নি। অ্যাবসলিউটলি। আমাদের পরিসরের যারা মহিলা তারাও যদি এইভাবে ভাবতে পারে, আমার মনে হয় তাদের কাছে এই জিনিস ঘটনাটা হওয়ার পর ডিল করার ক্ষমতাটা অনেকটা বেড়ে যাবে, বাড়বে। হ্যাভিং সেড দ্যাট, ইনিশিয়ালি ইটস ভেরি ডিফিকাল্ট টু ইভেন থিঙ্ক অ্যাবাউট যে কোনো মানুষ কিন্তু রিয়াক্ট করে যাবেন, মানে এইটা যে যারাও হয়তো শুনছেন, immediately it is going to be very resisting. Do you mean that we don't resist our rape? Or no, I don't mean that. I mean there are layers. I mean তুমি যখন বলছো যে এই মানুষটা খারাপ মানুষ, তখন আমি তোমাকে জিজ্ঞেস করবো how do you define খারাপ? তখন কিন্তু তুমিও তোমার লেয়ারগুলোতে পৌঁছতে বাধ্য হবে যে তুমি কেন ওটাকে খারাপ বলছো। ওই ভদ্রমহিলা যেটা বলেছিলেন যে এরা আমাকে কি ডিসরেসপেক্ট করবে, ওদের হাতে আমার ডিসরেসপেক্ট নেই তো। যেটা আমাদের बिलावेड वेटरन कमला भसीन বলেছিলেন सत्यमेव जयते বসে, যে मैंने अपना ऑनर अपने वजाइना में तो नहीं रखा है, इन्होंने क्यों रखा है हमारे वजाइना में इनके ऑनर। আমি তো আমার জনিতে আমার সম্মানটা আমি বসাইনি, আপনার সমাজের সম্মান আমার জনিতে কেন সরিয়ে নিন, তাহলে আপনারও কষ্ট কমাবে, আমারও কষ্ট কমাবে। এই লেভেলে চিন্তা করতে আমাদের কষ্ট হবে, কারণ আমরা তো সমাজের ওই আবারও বলছি সিটিজেন ম্যানুফ্যাকচার করতে ফ্যামিলি সিস্টেমটা তৈরি করেছি। ফলে আমাদের ইনিশিয়ালি একটা জার্ক রেসপন্স আসবে, নিজের রেসপন্স রেজিস্ট করবো আমরা। যদি আমার মনে হয় যদি আমরা এইভাবে ভাবতে পারি, তাহলে কোপ করার চান্সেস বাড়ে, ক্যাপাসিটি বাড়ে। বাস আজকের মতো শেষ করছি। খুব ভালো লেগেছে কথা বলে। জাস্ট ওয়ান প্রমিস আই ওয়ান্ট ফ্রম ইউ। ওকে, যে আবার আসতে হবে আমাদের। ঠিক আছে, অবশ্যই। আজকে আমার কোয়েরিগুলো উত্তর পেতে পেতে আমার মধ্যে আরও কয়েকটা কোয়েরি জেগেছে, যেগুলো আমার মনে হয় ক্ল্যারিফাই করা দরকার, বাট নট টুডে। আজকে একটু সময়েরও অভাব আছে, বাট আরেকদিন আসতে হবে তোমাকে। আচ্ছা, বেশ বেশ, তোমাকেও ধন্যবাদ। মানে এই আলোচনার পরিসর তো তৈরি হয় না, না? যারা সারাক্ষণ এটা নিয়ে হয়তো চর্চা করছেন, তাদের সাথে সাধারণ মানুষের যোগাযোগের জায়গাগুলো তো খুব কম। সাইকোলজিটা তাও কি কেন হয়, কারণ মানুষের লাগে বলে মানুষ তাও নিজে চেষ্টা করে আলোচনাটা করার। একজন সোশিওলজি বা অ্যানথ্রোপোলজির এক্সপার্ট তো এইভাবে কোনো পডকাস্টে বসছেন না। ফলে ওই নলেজ সিস্টেম থেকে মানুষের আবার ওই পথ তৈরি করা ভীষণ, ওই দুর্গ থেকে দুর্গ হয়ে যাচ্ছে সব কিছু।
ওই মাঝখানের পথগুলো তৈরি করা কিন্তু ওই পডকাস্টের অন্যতম উদ্দেশ্য হওয়া উচিত আমার মনে হয়। অ্যান্ড আই এম ভেরি থ্যাঙ্কফুল দ্যাট পিপল আর ডুইং ইট অ্যান্ড ইউ আর ডুইং ইট। সো থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। চলো শেষ করি। চলো।